হ্যালো গাইস, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনটা ছিল খুব স্পেশাল। এই দিন ছিল আমাদের কাফা আর্ট গ্যালারির 29th অ্যানুয়াল এক্সিবিশন অ্যান্ড ওয়ার্কশপ। বাচ্চারা নিজেদের হাতে সৃষ্টি করলো অনেক নতুন নতুন জিনিস। কেমন গেল আমাদের এক্সিবিশন সেই পুরোটাই তুলে ধরেছি ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওর শুরুটা যদি এই মানুষটাকে দিয়ে না করি তাহলে হয়তো ভিডিওটা পুরোটাই মূল্যহীন হয়ে পড়বেন। ইনি আমাদের সকলের প্রিয় ধীমান স্যার, যার হাত ধরেই আমাদের কাফার সৃষ্টি। স্যার আমাদের মধ্যে সশরীরে উপস্থিত না থাকলেও ছবি আঁকার হাত ধরে আমাদের এগিয়ে চলার মধ্যে দিয়ে আমরা কিন্তু স্যারের উপস্থিতি সবাই ফিল করতে পারি। যাই হোক, 2018-র পর 2024 আমি আবার এলাম এই কাফা এক্সিবিশন আর ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে। এই কয়েক বছর বিভিন্ন কারণে অ্যাটেন্ড করা না হলেও এই বছর যখন জানতে পারলাম যে ডিসেম্বরেই খড়গপুর আসছি, তখন গৌতম স্যার মানে আমার যিনি গুরু, ওনার কাছে আমি বলেছিলাম স্যার এবার কিন্তু এক্সিবিশনটা ডিসেম্বরেই রাখবেন যাতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারি। আর আমার গুরু অ্যাকচুয়ালি গৌতম স্যারই, কারণ আমি যখন 3 বছর বয়সে প্রথম ড্রয়িং ক্লাসে ভর্তি হই তখন স্যারও হয়তো সবে সবেই ড্রয়িং করানো শুরু করেছিলেন। সেই তখন থেকে এখনও অবধি অলমোস্ট 25 তো হয়েই গেল, 25 বছর তো হয়েই গেল। এখনও স্যারই আমার গুরু। এখনও যখন কোনো বড় ছবি করতে গিয়ে আটকে যাই বা নিজে স্টুডেন্টদেরকে শেখাতে শেখাতে কোথাও যদি কিছু ভুল করে ফেলি তখন কিন্তু স্যারের কথাই মনে পড়ে। এখনও স্যারকে মাঝে মাঝে ফোন করে বলি, স্যার এইটা কি হবে, স্যার ওটা কি হবে। স্যার কিন্তু এখনও জবাব দেয়। তো যাই হোক, আমাদেরকে ছোটোবেলা থেকে এটাই শেখানো হয়েছিল, নাচ গান এই সব যেমন একটা সাধনা, ছবি আঁকাও কিন্তু একটা সাধনা। সবাই ছবি আঁকতে পারে না, তাই যারা ছবি আঁকে তারা কিন্তু সবাই একরকম হয় না। সবার শিল্প আলাদা, সবার সৃষ্টি আলাদা। আর আমি মনে করি এই যে এত ছবি আমাদের এক্সিবিশনে লাগানো হয়েছে, এখানে বড়দের আঁকা ছবিগুলো যেমন সমানভাবে তালে তাল মিলিয়ে সবাই দেখছে, তেমনি কিন্তু বাচ্চাদের ছবিগুলোও কিছু কম যাচ্ছে না। রঙের খেলায় তারা যেন আরও নতুন নতুন রূপ সৃষ্টি করেছে নিজেদের ক্যানভাসে। সকালবেলা আমি যখন পৌঁছালাম তখন মোটামুটি 11টা বেজে গেছে। এক্সিবিশন তো সেই 8:30টায় শুরু হয়ে গেছে, কিন্তু নিজের ছোট্ট বাচ্চাটাকে মা বাবার কাছে একটু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরেই এক্সিবিশনে আসা। প্রত্যেক বছর আমাদের এক্সিবিশনে 3টে পার্ট থাকে, একটা ফাইন আর্ট ডিপার্টমেন্ট, একটা ক্রাফটের ডিপার্টমেন্ট আর একটা স্কাল্পচার। আর প্রত্যেক বছর এই যে এত ছবি আসে সেই সব কিন্তু বাচ্চারা সারা বছর ধরে কষ্ট করে তৈরি করে, এবং তার মধ্যে থেকেই যেই ছবিগুলো তাদের নিজেদের খুব পছন্দ হয় সেগুলোকেই তারা এক্সিবিশনে দেয়। ছবিগুলো ভালো করে দেখলে একটা জিনিস সবাই খুব ভালোই ফিল করতে পারবে, এখানে কিন্তু কোনো ডিভিশন নেই। ভালো ছবিগুলোকে ওপরে রাখা হবে, বাচ্চাদের ছবিগুলোকে নিচে রাখা হবে, বা ভালো ছবিগুলোকে এক জায়গায় রাখা হবে আর যেগুলো একটু কম উপযুক্ত সেগুলোকে একটু পেছনে রাখা হবে, এরকম কিন্তু নয়। সব ছবিকে মিলিয়েই রাখা হয় যাতে বাচ্চারা কখনো এটা না ফিল করতে পারে যে তাদের ছবিগুলো একটু খারাপ হয়ে গেছে। এটা তারা ফিল করুক যে একদিন তারাও ঠিক এই পাশে রাখা ভালো, এত ভালো ছবিগুলোর মতনই ছবি আঁকতে পারবে। এক্সিবিশনের মোটো কিন্তু আমাদের এটাই থাকে। অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু ছবির সংখ্যা অনেকটাই কম। প্রত্যেক বছর কিন্তু আমাদের 2টো ওয়াল জুড়ে পুরো ছবি আটকানো হয়, কিন্তু এইবার জানি না কী কারণে ছবি একটু কম এসেছিলো বটে, তবে যে কটা ছবি এসেছিলো সেগুলো একে অপরকে টেক্কা দিচ্ছিল সমান তালে। তার সাথে ছিল বাচ্চাদের হাতে বানানো অনেক রকমের কাজ। এবার আমাদের যেহেতু ক্রাফটের ডিপার্টমেন্টটা এবার একটু ডিফারেন্ট ছিল, এবার স্যার ক্রাফটের ডিপার্টমেন্টটাকেই স্কাল্পচার ডিপার্টমেন্টে কনভার্ট করে দিয়েছিলেন। এবার কিন্তু বাচ্চারা মাটি দিয়ে স্কাল্পচার না করে বিভিন্ন রকমের কার্ডবোর্ড এবং কাগজ দিয়েই কিন্তু স্কাল্পচার করেছে। আর সেই যে 3D স্কাল্পচার, সেটা যে লাস্ট অবধি একটা এত দারুণ মানে রূপ নিয়েছে, সেটা বুঝি সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যাবে না। বাচ্চাদের কিন্তু কষ্ট হেভি ছিল, অনেক কষ্ট করে তারা নিজেদের মতন করে নিজেদের শিল্পকে রূপ দিয়েছে। এই যে গোলাপি পাঞ্জাবি পরা মানুষটি, ইনিই হলেন আমার গুরু, আমার প্রিয় গৌতম পাল স্যার। এনার হাত ধরেই 3 বছর বয়স থেকে আমার ছবি আঁকা শুরু, এবং যা আমি এখনও কন্টিনিউ করে চলেছি।
করতে হবে আরেকটা এক্সট্রা। এইভাবে না সেফ হবে। কান, সুর, দাঁত, কেসার এগুলো ভুলে যাও, এখন মুখটা বানাও। তাহলে আগে কি হবে? মুখ হবে, ফেস। কান বানানোর দরকার নেই, হাতি যদি বানাচ্ছ সুর বানানোর দরকার নেই। ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ ছিল না। বাচ্চারা প্রথম দিকে কনফিউজ ছিল অবশ্যই, কিন্তু অনেক সিনিয়র আর্টিস্ট যেহেতু এখানে ছিলেন, তারাই কিন্তু বাচ্চাদেরকে খুব ভালোভাবে গাইড করেছে। এবার চলে এলাম পুচকুদের ডিপার্টমেন্ট। এটা হচ্ছে একদম ক্ষুদে শিল্পীদের ডিপার্টমেন্ট। ওদের কি কাজ? ওরা আজকে ফ্রক বানাবে। দেখো সবাই কি সুন্দর ফ্রক বানাবার প্রিপারেশন নিচ্ছে। আর যারা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এরা তো নর্মালি অয়েল পেস্টেল করে, তাই প্রথমবার যেহেতু রং তুলি ধরেছে, তাই ওদের কিন্তু আনন্দ একদম আলাদাই ছিল। ওরা যে রং নিয়ে কি করবে, কোন তুলিটা দিয়ে করবে, মানে ওটাই হচ্ছে ওদের মেন ব্যাপার। ওরা কিন্তু বুঝতে পারছে স্যার যা বলছে শুনছে, কিন্তু তাও চেষ্টা করছে নিজেদের মতন করে আরও নতুন কিছু ক্রিয়েট করবেন। স্যারের কিন্তু সববার মোটো এটাই থাকে, বাচ্চারা যাতে নিজেদের মতন করে এক্সিবিশনকে এনজয় করে। এক্সিবিশনে আসা ছবিগুলোকে একবার দেখলে কখনোই মন ভরে না, তাই মাঝে মাঝেই ওয়ার্কশপের মধ্যে থেকে ছুটে চলে যাচ্ছিলাম ছবিগুলোকে দেখবার জন্য। এইবার অবশ্য আমার ছবি দেওয়া হয়নি, অনেক চেষ্টা করেও নিজের ছবিটাকে কমপ্লিট করতে পারলাম না। মনে এই একটা আক্ষেপ তো রয়েই গেল, কিন্তু আমি নিজের কাছে প্রমিস করেছি বম্বে ফেরত যাওয়ার আগে আমি স্যারকে আমার ছবিটা কমপ্লিট করে দেখিয়েই যাব। আসলে ছোট বাচ্চাকে সামলে না, সত্যিই বলতে অল্প সময়ের মধ্যে একটা বড় ছবি বানানো একটু ডিফিকাল্ট হয়, কিন্তু হয়তো চেষ্টা করলে হয়েই যেত। তো বাচ্চাগুলোকে দেখে নিজেদের পুরনো দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছিল, যখন আমরাও এদের মতন ছোট ছিলাম। আর আমাদেরও দেখাবার জন্য এরকম বড় সিনিয়র দাদা দিদিরা থাকতো, আর আমরাও তখন ভাবতাম কবে আমরাও বড় হব, আর আমরাও একদিন সবাইকে এমনি করে গাইড করব। আর আজকে ফাইনালি আমরা সেটাই করছি। বাচ্চাগুলো কি সুন্দর রং করেছে ফ্রকগুলোতে, সবার ফ্রকগুলোকে সবাই আলাদা আলাদা রূপ দিয়েছে। কেউ ফ্রককে চশমা পরিয়ে দিয়েছে, কেউ ফ্রকের মাথায় টুপি বানিয়েছে, কেউ আবার স্যান্টা ক্লজ। এই জন্য তো স্যার বলে এরা কেউ একজন আরেকজনের মতো নয়, এদের প্রত্যেকের সৃষ্টি আলাদা আলাদা। তারপর একটু স্যারের থেকেও হেল্প নিচ্ছিল, যেমন যতটা ভালো বানানো যায় আর কি। এইভাবে দেখতে দেখতে যখন দুপুর 1:30 বাজে, তখন সবাই মোটামুটি রেডি করে ফেলেছে নিজেদের জাম্পিং ফ্রক। আর তখন তারা পড়েছে লাঞ্চের। যেহেতু সেদিন লাঞ্চে বাচ্চাদের ফেভারিট মেনু ছিল, তাই সবাই ভাবছিল যতটা আগে দাঁড়ানো যায়। তো লাঞ্চের টোকেন নিয়ে আর বটল নিয়ে সবাই রেডি লাঞ্চের জন্য। আর সিনিয়র দাদা দিদিদের এখানে চলছিল ফটো তোলা। সিনিয়র আর্টিস্টরা তো মোটামুটি টাইম পাচ্ছিল না খুব একটা বেশি ফটো তোলার জন্য, তাই তখন যেটুকু টাইম পেয়েছে। লাঞ্চে সেদিন ছিল পোলাও আর চিকেন বা মাটন, যে যেটা নেবে। লাঞ্চের টাইমে ছেলে এসেছিলো আমার কাছে, এখানে মায়ের সাথেই এসেছিলো। ছেলে তো এত রং দেখে অবাক। আসলে ও ছোটোবেলা থেকেই গাড়ি যেমন নিয়ে খেলতে পছন্দ করে, তেমনি ওর আরেকটা পছন্দের জিনিস হচ্ছে রং তুলি। জানি না এটা কিভাবে ওর মধ্যে এসেছে, কিন্তু এটাই বাস্তব। রং তুলি নিয়ে খেলতেও খুব পছন্দ করে। প্রত্যেকের কাছে এত কালার্স আর এত সব জিনিস দেখে ও তখন আমার হাত ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওকেও তখন পেপার্স চাই, কালার্স চাই, আর চাই অনেক ব্রাশ, যেগুলো দিয়ে ও নিজের ড্রয়িং করবে। তো যাই হোক, কিছু একটা ব্যবস্থা করে তো ওকে একটু সামলে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ চুপ করে বসিয়ে রাখতে পারিনি। একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে দৌড়াচ্ছে, একবার সবাই যা বানিয়েছে তা দেখার জন্য দৌড়াচ্ছে। তারপর নতুন খেলা হলো এই কার্ডবোর্ডের বক্সগুলো। যাই হোক, এইভাবে দেখতে দেখতে যখন লাঞ্চ ব্রেক শেষ হলো, তখন সবাই আবার নিজের জায়গা মতন এসে বসে পড়েছে। যেহেতু ওয়ার্কশপ 2 দিনের, তাই 2 দিনের মধ্যেই সব কাজগুলোকে শেষ করতে হবে। সবথেকে বেশি কঠিন কাজ ছিল যারা স্কাল্পচার ডিপার্টমেন্টে ছিল। প্রথমেই বলেছিলাম ওদেরকে এবার স্যার স্টেপ বাই স্টেপ অ্যানাটমিক্যালি ফেস বানানো শেখাচ্ছিল। ছেলে এই সময় দেখলাম হঠাৎ করে দিদির কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে কিছু বলার চেষ্টা করছে। দিদি মানে পৌলোমিদি, স্যারের ওয়াইফ। দিদিকেও যেহেতু আগেও 2-3 বার দেখেছে আমাদের বাড়িতে, তাই জন্য ও খুব চিনে গেছে। তাই দিদির সাথে দেখলাম খুব খেলছে আর মাইক্রোফোনটা নিয়ে কিছু বলার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে আবার একটুখানি ওর ইচ্ছা হলো যে আর এখানে ভাল লাগছে না, এবার বাড়ি যাব। তো কিছুক্ষণ থেকে আবার মায়ের সাথেও বাড়িতে চলে গেল। লাঞ্চের পর বুঝতে পারলাম বাচ্চাদের কাজে কিন্তু একটু স্পিড বেড়েছিল। ফাইন আর্ট ডিপার্টমেন্টে ছিল এবার 4টে প্রজেক্ট,
তো প্রথমের ওদের ওই জাম্পিং ফ্রকটা ওদের বানানো হয়ে গেছিলো, এরপর নেক্সট প্রজেক্টের জন্য ওরা নিজেদের সব জিনিস রেডি করছিল। আর তার আগে স্যার দেখে নিচ্ছিল যে সবারটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এদিকে স্কাল্পচার ডিপার্টমেন্টও অলমোস্ট একটু একটু করে এগোনো চালু করেছে। কেউ কেউ ততক্ষণ অবধি স্কেলেটনটা কমপ্লিট করে দিয়েছে, কারুর আবার স্কিন লাগানো চলছে। আর জাম্পিং ফ্রকগুলো তো খুব সুন্দর দেখতে হয়েছিল। সবাই যখন একসাথে ওপরে তুলে ধরলো তখন বোঝা গেল যে সবার ফ্রকগুলো একদম আলাদা আলাদা হয়েছে, কোনোটার সাথে কোনোটা ম্যাচ নেই, খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর মোটামুটি বিকেল 5টা যখন বাজে তখন আমাদের ওয়ার্কশপের প্রথম দিনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হলো। স্কাল্পচার ডিপার্টমেন্ট অলমোস্ট রেডি, কালকে হবে ওদের রং। ওয়ার্কশপের প্রথম দিনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন।